ধন্যবাদ সবাইকে। আমি দুটো সুখবর দিয়ে শুরু করতে চাই। প্রথম সুখবর হলো আমি খুবই অল্প সময় বলবো, আর দ্বিতীয় সুখবর হলো আমি বসে বসে আমি আর আমার বন্ধু কাফি রতন শ্রীলঙ্কার নির্বাচনের রেজাল্ট দেখছিলাম। সেখানে আমার প্রিয় দল জেভিপি, যে মূলত ভারত প্রশ্ন ডিল করে গত নির্বাচনে 4টি আসন থেকে এবার 137টি পেয়েছে কিছুক্ষণ আগ পর্যন্ত, এবং সো আই এম সো হ্যাপি। আমি এইখানে 5ই আগস্টের পরে শ্রীলঙ্কার গণ অভ্যুত্থান নিয়ে আলাপ করেছিলাম আজ থেকে কিছুদিন আগে এই রুমেই। তখন প্রেডিকশন করেছিলাম আর কি ভেবে যেন, যে অনুরাগ কুমার দেশনায়কে শুধু প্রেসিডেন্ট হয়নি, শ্রীলঙ্কার রাজনীতির পুরো চিত্রটাই হয়তো পাল্টে দিল। ওরা ওইখানে ভারতপন্থী দল আছে, ভারত বিরোধী দলও আছে। জেভিপি চতুর্থ পঞ্চম দল ছিল। শুধুমাত্র না, মানে এই বিষয়টাও ওরা গুরুত্বপূর্ণভাবে ডিল করেছে বলে শ্রীলঙ্কায় রাজনীতিক এই ভূমিধস পরিবর্তন ঘটে গেছে। ধন্যবাদ। আজকে আমাদের দেশেও তো একটা রাজনীতিক ভূমিধস পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি আমরা। আজকে গণ অভ্যুত্থানের পরে 100তম দিন, খুবই গুরুত্বপূর্ণ দিন এই অর্থে যে কিছুটা মূল্যায়নের, কিছুটা ভাবনা চিন্তার জন্য 100টা দিন আমরা পেয়েছি আমাদের জীবনে। অন্তত আমি খুবই ব্যক্তিগতভাবে গর্ববোধ করি যে দুটো গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে আমরা পেরিয়ে এসেছি। আমাদের এখানে বয়োজ্যেষ্ঠ যারা আছেন ওনারা আরো অভিজ্ঞতার ভিতর দিয়ে এসেছেন। তো একটা 90-এর গণ অভ্যুত্থানের সময় আমি এবং আমার বন্ধু রতন আমরা এগুলো যুক্ত ছিলাম, এবং আমাদের একটা পেইন গত 25 বছর দিয়েছে যে এই গণ অভ্যুত্থান আমরা সফল করতে পারিনি। এবারের গণ অভ্যুত্থান সেই জন্য আমরা হাতছাড়া করতে চাই। গত 100 দিন বাংলাদেশের সবচেয়ে আলোচিত শব্দ হলো সংস্কার। দেশে এবং আমি কয়েকটি জেলায় গিয়েছি, সর্বত্র মানুষ রাষ্ট্র সংস্কার, ঔপনিবেশিক প্রশাসনের সংস্কার, দৃষ্টিভঙ্গির সংস্কার, আমাদের মনোভাবের সংস্কার সবকিছু নিয়ে আলাপ করছে। খুবই কম ক্ষেত্রে শুনেছি যে আমাদের বিদেশ নীতিরও সংস্কার দরকার। কিন্তু আসলে এটা জরুরি এই কারণে যে আমাদের রাজনীতিক দুর্ভাগ্যের একটা অংশীদার আমাদের বিদেশ নীতিও, বিশেষ করে আমাদের ভারত নীতি। গত 55 বছরে আমরা মূলত দু ধরনের, আমাদের এখানে যারা শাসক ছিলেন শাসক গোষ্ঠীর দু ধরনের ভারত নীতি দেখেছি। একটা নীতি কিছু ব্যতিক্রম ছাড়া এই দুই ধরনের নীতির ভিতর গত 50-55 বছর আমরা কাটিয়েছি। ব্যতিক্রমী সময় ছিল খুব কম। এক ধরনের রাষ্ট্র মানে শাসক শ্রেণীর একটা গোষ্ঠীর ভারত নীতি ছিল ভারতের প্রতি অন্ধ আনুগত্য, শর্তহীন সাবমিশন। এর বিনিময়ে এখানে যে কোনোভাবে ক্ষমতা থাকা, দুর্নীতি, সন্ত্রাস, নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে যে কোনোভাবে ক্ষমতা থাকার গ্যারান্টি দিল্লির শাসকদের থেকে তারা পেতে চেয়েছেন, পেয়েছেন। দিল্লির শাসকরাও সেটা করেছে। আরেক ধরনের শাসক গোষ্ঠী, যেহেতু দিল্লির এই ভূমিকায় দ্বিপাক্ষিক সম্পর্কের ন্যায্য হিস্সাগুলো না পাওয়ায় বাংলাদেশের মানুষের ভিতর তো দিনের পর দিন নানা ধরনের বেদনা জমেছে, হতাশা জমেছে, ক্ষোভ জমেছে। সেগুলোকে ব্যবহার করে আরেক ধরনের শাসক গোষ্ঠী ওই সমস্যাগুলোর ন্যায্য সমাধানের কৌশল প্রণয়ন করতে ব্যর্থতার মধ্যেই এখানে জনপ্রিয়তা পাওয়ার জন্য এক ধরনের ভারত বিরোধিতার একটা হোলসেল কৌশল নিয়েছে। এই দুই ধরনের কৌশলে গত 50-55 বছর আমাদের কেটেছে, কিছু ব্যতিক্রমী সময় ছাড়া। কিন্তু এই দুই ধরনের কৌশলের ভিতর দিয়ে কিন্তু ভারতের কাছ থেকে যেই ন্যায্য হিস্যাগুলো আমাদের পাওয়া দরকার ছিল তার কিছুই আমরা পাইনি। শুধু আন্তঃনদীর সমস্যাই নয়, বাণিজ্যিক ভারসাম্যহীনতা, সীমান্তে মানুষের মৃত্যু, ধারাবাহিক মৃত্যু কখনোই বন্ধ হয় না, এবং আরো অনেকগুলো সমস্যা যেগুলোর বিবরণ আপনারা জানেন, এখানে আমি না দিলেও চলে। অর্থাৎ আমাদের বিগত সময়ের ওই দুই ভারত নীতি, আমাদের শাসক গোষ্ঠীর ওই দুই ভারত নীতি থেকে আমরা কিছু অর্জন করতে পারি না। ফলে এখন যখন রাষ্ট্র সংস্কারের কথা হচ্ছে,
সেই সংস্কারের তালিকা বিদেশ নীতিও থাকা জরুরি। কিন্তু প্রশ্ন হলো, ভারতের কাছ থেকে পানি, সীমান্ত, বাণিজ্য ইত্যাদি প্রশ্নে ন্যায্য হিস্সাটা আমরা কিভাবে আদায় করি, কিভাবে দক্ষিণ এশিয়ার অন্য সমাজে এগুলো ভাবছে। সেই কারণে এখানে যখন ইউনিটি ফর বাংলাদেশ, আমি বারবার আমার মনে হচ্ছিল ইউনিটি ফর সাউথ এশিয়া, কারণ আমার কাজের এরিয়াও এটা, এবং আমি বিশ্বাসও করি এই কেন আমি বিশ্বাস করি একটু পরে আমি বলবো, ইউনিটি ফর সাউথ এশিয়া ছাড়া ভারত প্রশ্নটা আসলে মোকাবেলা করা যাবে না এখন। কারণ ভারতের চারপাশে হলো ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো রাষ্ট্র, আকারে ক্ষুদ্র, বাজারে ক্ষুদ্র, সংখ্যায় ক্ষুদ্র। ফলে ওই ইউনিটির পরিসরটা আমাদের বাড়াতে হবে। তবে বাহ্যিক পরিসর বাড়াতে গেলে তো আগে অভ্যন্তরীণ পরিসরও জরুরি, সংগঠিত। তো এখন ভারতের কাছ থেকে ন্যায্য হিস্সাটা পাওয়া, এটি তো আমাদের জন্য জরুরি প্রশ্ন। এটি কিভাবে এগোবো, সম্ভবত আজকের অনুষ্ঠানের ওইটাই হলো আলোচ্য বিষয়। এবং এইটা রাজনৈতিক প্রশ্ন। রাজনীতিবিদরা মঞ্চে আছেন, অর্থনীতিবিদরা আছেন, ওনারা বলবেন অবশ্যই। আমি ক্ষুদ্র গবেষক, আমি একবার ভারত বাংলাদেশ পানি যুদ্ধ নামে একটা ছোট পুস্তিকা লিখে ফেলেছিলাম, সেই জন্য আমাকে এগুলো বোধহয় আসতে হয়। এমন সময় লিখেছিলাম যখন এগুলো নিয়ে কেউ কথা বলছিলেন। 17 কোটি দেশের মানুষের 500 কপি বই বিক্রি হয় নাই, ওইটা আমার জানা আছে। কিন্তু এখন এটা সৌভাগ্য যে এই প্রশ্ন নিয়ে আমরা ভাবছি। অর্থাৎ ভাবি আমরা তখনই যখন একটা রাজনীতিক বাস্তবতা আমরা তৈরি করতে পারি। খুবই ভালো কথা, রাজনীতি আসলে এইসব প্রশ্নের মীমাংসা দিতে পারে। ফলে ওই সময় যে বই বিক্রি হয় নাই আর এখন যে ভারত প্রশ্ন নিয়ে সবাই ভাবছে, দুটোই আসলে রাজনৈতিক ঘটনা। রাজনৈতিক বাস্তবতার উপর দাঁড়িয়ে আমরা এই প্রশ্নটা সমাধান করতে পারবো। সেই কারণে এখানে আজকের আসরের উত্তর, যে প্রশ্ন নিয়ে আমরা দাঁড়িয়েছি, বসেছি, সেই প্রশ্নের উত্তর আসবে আমির খসরু মাহমুদ চৌধুরী এবং হোসেন জিল্লুর রহমানের কাছ থেকে। আমরা আমাদের ভাবনাটা শুধু শেয়ার করতে পারি। আমি বলবো এই সমাধান খুঁজতে হলে বাংলাদেশের বাইরে দক্ষিণ এশিয়ার যে ভূ রাজনীতি, তার দিকেও আমাদের তাকাতে হবে। এটা আমরা জানি যে বর্তমান বিশ্বের প্রধান মুরব্বী যুক্তরাষ্ট্র। আবার এও আমরা দেখছি যে হয়তো যুক্তরাষ্ট্রের প্রভাব প্রতিপত্তি কিছুটা এখন ডিক্লাইনিং, অতটা ডিক্লাইনিং নয় যে যাকে বাদ দেওয়া যায়। কিন্তু আবার আমাদের চারদিকে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় চীন এবং ভারতের উত্থানও আমরা দেখছি। আগে থেকেই তারা বিশাল দেশ, বিপুল জনসংখ্যা মানে বিপুল বাজার, এবং অর্থনৈতিকভাবে এবং সামরিকভাবে তারা বিশাল একটা শক্তিশালী দেশ হিসেবে আবির্ভূত হয়েছে, যা আমরা অবশ্যই অবজ্ঞা করতে পারি না। আমাদের জন্য চ্যালেঞ্জ হলো, যুক্তরাষ্ট্রে আমাদের রপ্তানি পণ্যের বড় বাজার রয়েছে, আবার ভারতের সাথে রয়েছে আমাদের 4000 কিলোমিটারেরও বেশি সীমান্ত। আবার চীন আমাদের অবকাঠামোর অতি পুরনো অংশীদার, আমাদের প্রচুর বিনিয়োগ দরকার হয়েছে অবকাঠামোতে, সেটা চীন করেছে। অর্থাৎ এই 3 মহাশক্তিধর দেশকে আমাদের দরকার, তার মাঝে আমরা ছোট একটা শক্তি। আবার এর মাঝে এই অঞ্চল জুড়ে এবং পৃথিবী জুড়েই যুক্তরাষ্ট্র এবং চীনের ভিতর একটা প্রতিদ্বন্দ্বিতার অবস্থা তৈরি হচ্ছে, যা আমরা ইগনোর করতে পারি। আবার চীন ভারত সীমান্ত সংঘর্ষের পরেও ভারত চীনের সাথে ব্রিক্সে যুক্ত, আবার যুক্তরাষ্ট্রের সাথেও সে একটা মৈত্রীতে আবদ্ধ। অর্থাৎ ভূ রাজনীতির চিত্রটা অত্যন্ত কমপ্লেক্স, এবং ভূ রাজনীতির সংঘাতের ভর কেন্দ্র মধ্যপ্রাচ্য এবং অন্যান্য এলাকা থেকে এখন দক্ষিণ পূর্ব এশিয়ায় আসছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ না হলে, ইউক্রেন যুদ্ধ না হলে হয়তো এতদিনে ওই ভর কেন্দ্র চলেই আসে। বর্মা অ্যাক্টের পর তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে এই অঞ্চলে একটা মনোযোগের গভীরতা তৈরি হচ্ছে বিশ্ব শক্তি সঙ্গে। এরকম এবং বর্মা আমাদের প্রতিবেশী। বর্মা জুড়ে কি হচ্ছে আমি আর বলতে চাই না, বর্মার এই হতে যা হচ্ছে এগুলা কিন্তু আরো বাড়বে। ফলে এরকম অবস্থায় আমাদের ভারত প্রশ্ন মোকাবেলা করতে, ফলে আমরা না যুক্তরাষ্ট্রকে অগ্রাহ্য করতে পারবো, না ভারতকে অগ্রাহ্য করতে পারবো, না চীনকে অগ্রাহ্য। বর্মার বিষয়ে আমি বলতে চাই, বর্মায় পরিবর্তন ঘটবে, কিন্তু চীনের অবস্থান হলো চীন 1 ইঞ্চিও ছাড়তে চাইবে না।
সেখানে বর্মার সামরিক বাহিনী অর্থাৎ ক্ষমতাসীন জান্তা এবং বিরোধী দল দুটোকেই সে সহায়তা করছে। এটা একটা ইউনিক ঘটনা, অর্থাৎ সে দুপক্ষকেই উদারভাবে সহায়তা করছে, দুপক্ষের সাথে অ্যাঙ্গেজ। এবং বাংলাদেশের 5ই আগস্টের ঘটনার পরে বর্মায় আমার বন্ধুরা জানাচ্ছে যে ওই দুই পক্ষের সাথে তার এঙ্গেজমেন্ট আরো বেড়ে গেছে। অর্থাৎ চীন গভীরভাবে সতর্ক বাংলাদেশ পরিস্থিতি, এবং ভারতও বর্মায় বড় ধরনের পরিবর্তন চাচ্ছে না, স্থিতিশীলতা চাচ্ছে। কিন্তু বর্মা অস্থিতিশীলই হবে। অস্থিতিশীলতা আমাদের অর্থে বলছি, কারণ ওইখানের স্বাধীন গণতন্ত্রপন্থীরা এক ধরনের পরিবর্তন চায়, জান্তা এক ধরনের পরিবর্তন চায়। এবং আমাদের সিদ্ধান্তহীনতাগুলো, আমাদের ব্যর্থতাগুলো এরকম যে 2017 সালে আমরা বুঝে ওঠার আগেই 10 লাখ রোহিঙ্গা চলে এসেছে, এবং এখনো প্রতিদিন অল্প অল্প করে রোহিঙ্গা আসছে। আমাদের সীমান্ত ম্যানেজমেন্টকে ফাঁকি দিয়ে বাউলগুলোর সাথে কোনো ধরনের অদৃশ্য বোঝা পড়ার। ইতিমধ্যে রোহিঙ্গাদের সংখ্যা জন্মগ্রহণের মাধ্যমে আরো বেড়েছে। আমরা এখনো রোহিঙ্গা প্রশ্নে কোনো সমাধানে মানে নীতিগত অবস্থানই তৈরি করতে পারিনি। পাঠানো তো ফেরত পরের কথা। সম্প্রতিও আমি রোহিঙ্গা প্রশ্নে নীতি নির্ধারকদের তরফ থেকে দু ধরনের বক্তব্য দেখলাম। একজন বলেছেন যে রোহিঙ্গারা আসলে আমরা তো নেবই, আরেকজন বলছে রোহিঙ্গাদের ফেরত পাঠানোই আমাদের প্রধান কর্তব্য নীতি। অর্থাৎ আমরা একটা এখনো নীতিগত অস্পষ্টতার মধ্যে আছি। ইতিমধ্যে আরাকান আর্মি প্রায় 80 ভাগ জায়গা দখল করে ফেলেছে, এবং এটা প্রায় নিশ্চিতভাবে বলা যায় এখন আরাকান আর্মির কর্তৃত্ব কায়েম হতে চলেছে রাজনৈতিক এবং সামরিকভাবে। ফলে আমরা এখানে কি অবস্থান নেব? আরাকান আমাদের একদম লাগোয়া। আমরা সেন্ট মার্টিন নিয়ে অলরেডি বিপদ টের পাচ্ছি, পর্যটন সংক্রান্ত বিপদের কথা বলছি। তার মানে এই সমগ্র দক্ষিণ এশিয়া জুড়ে, দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে যে একটা উত্তপ্ত বাস্তবতা, সেখানে আমাদের ভারত প্রশ্নে অবস্থান নিতে হবে। এইসব বিষয়ে আর দোদুল্যমানতার সুযোগ নেই। এই অবস্থার কি কৌশল নেব, এই প্রশ্নে কিন্তু কিছু ভালো নজির আমাদের কাছে আছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে কিন্তু কিছু যথার্থ কৌশল নেওয়া হয়েছিল, যেটা থেকে আমরা এখনো কিছু লার্নিং নিতে পারি। উনি কি করেছিলেন? একটা হলো দ্বিপাক্ষিকভাবে এই সমস্যাগুলোর সমাধান করা যাবে না, সেই জন্য উনি সার্ক গঠনের চেষ্টা করেছিলেন অন্য দেশগুলোর। এখন আসলে মানে জিয়াউর রহমান সামরিক শাসক ছিলেন, অনেক বিষয়ে আমরা তার সমালোচক ছিলাম, এখনো আছি। ওনার অনেক নীতির সাথে ভিন্ন মত রয়েছে, কিন্তু সাউথ এশিয়ার এই ভূ রাজনীতি ইস্যুতে উনি যে, আমি বলবো এটা পলিটিক্যাল ফিলসফি নিয়েছিলেন, এটা কিন্তু একটা অগ্রগতি ছিল দক্ষিণ এশিয়ার। এখন আবার সেই বাস্তবতাটা আমরা বাংলাদেশে না, শুধু মালদ্বীপে, শ্রীলঙ্কায়, নেপালে চরমভাবে অনুভূত হচ্ছে। গত প্রায় 10 বছর বাংলাদেশে কিন্তু সার্ককে পুনর্জীবিত করার খুব আওয়াজ ছিল না, কিন্তু নেপালের পত্রিকায় আপনারা দেখেছেন হয়তো, নেপালে প্রায় সার্ক পুনর্গঠনের কথা বলা হয়েছে। ফলে আমি বলবো জিয়াউর রহমানের ওই চিন্তাটা আবার এখন, এবং এটা আবার সামনে আসা উচিত, এবং তার একটা উপযুক্ত পরিস্থিতি বিরাজ করছে। এই কারণে মালদ্বীপে যে সরকার রয়েছে তারা এই প্রশ্নে পজিটিভ, শ্রীলঙ্কায় অনুরাগদের সরকারও এই বিষয়ে পজিটিভ, নেপালে যে অলি গভর্নমেন্ট আছে এবং কিছুদিন আগে যে প্রচন্ড সরকার ছিল তারাও এই প্রশ্নে পজিটিভ। ফলে বাংলাদেশ চাইলে সার্কের ব্যাপারটা কিন্তু আবার জোরালোভাবে আনতে পারে, এবং পানি প্রশ্নের, শুধু পানি প্রশ্ন না, দক্ষিণ এশিয়া জুড়ে বাণিজ্য, মানব পাচার বন্ধ করা, অন্যান্য সকল বিষয়ের সমাধান সার্কে বহুপক্ষীয় পরিসরে হতে হবে। এইটা এই জন্য বলছি যে এটা একটা ইতিমধ্যে টেস্টেড পদ্ধতি। এই পদ্ধতিতে কাজ হয়েছিল। আমাদের নদী বিষয়ে, আন্তঃনদী বিষয়ে প্রথম চুক্তিটা ওই আমলে হয়েছে, সেটা পারা গিয়েছিল, কারণ ওই কৌশলে। দ্বিতীয় আমি যেটা বলবো যে ভারত প্রশ্নে নীতি প্রণয়নের আগে দুটো বিষয় একটু বিবেচনা করবেন রাজনীতিবিদরা এবং আমাদের অর্থনীতিবিদরা, এবং আপনারা এখানে যে রাজনৈতিক নাগরিক সমাজ আছেন তারাও। এই দুটো প্রশ্ন প্রায় অগ্রাহ্য করা হচ্ছে। একটা হলো আমাদের সীমান্ত, ভারত প্রশ্নের সমাধান না হওয়ার প্রধান ভিকটিম আমাদের সীমান্ত এলাকার গরিব মানুষ।
দিনাজপুর থেকে শুরু করে ওই অঞ্চলে কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় আমরা দেখেছি। সীমান্তটা তো হয়েছে, শেখ রোকন বলেছেন যে রাজনৈতিকভাবে একটা লাইন টেনে দেওয়া হয়েছে। কারো বাড়ি ওই দিকে পড়েছে, পাকঘর এইদিকে পড়েছে, কারো দুই ভাই ওইখানে থাকে, এক ভাই এখানে থাকে। ফেলানিকে নিয়ে এত কথা হলো, কিন্তু ফেলানিদের বাসাটা কোথায় এটা আমরা বিস্তারিত, এটা একটা নাগেশ্বরীর একটা পকেট এরিয়া, তিন দিকেই ভারত। তো তারা তো আসা যাওয়া করবেই, যুগের পর যুগ তারা ওই এলাকাতেই ছিল। কারো মসজিদ ওই দিকে, যেই মাজারের সে ভক্ত সেই মাজারটা হয়তো ভারতে পড়েছে, ভারতের মানুষের মাজারটা পড়েছে বাংলাদেশ ভূখণ্ড। এই যে বর্ডার এলাকার মানুষের যে সংকট, বর্ডার লাইন নিয়ে যে এই দুদেশের দিল্লির সরকার এবং ঢাকার সরকার যখন আলোচনায় বসে বা আলোচনা বাদ দিয়ে উদাসীন হয়ে পড়ে, তখন এই বর্ডার এলাকার মানুষের দুর্দশাটা অগ্রাহ্য হয়ে যায়। সেখানে যুগের পর যুগ তারা পাশাপাশি ছিল, অর্থনৈতিক প্রয়োজনে যাতায়াত করেছে। এখন পাসপোর্ট ছাড়া হতে পারে না। নাগেশ্বরীর লোক তো ঢাকা হয়ে আবার সীমান্তের ওই দিকে তার বাপের বাড়িতে যেতে পারে না। ফলে বর্ডার এলাকার এই মানুষদের স্বার্থটা বিবেচনা নেওয়া উচিত ভারত প্রশ্নে। এই বিবেচনা অনেকগুলো বিষয় আছে। একটা হলো কর্মসংস্থান। সীমান্ত এলাকার গরিব মানুষের অনেকেই কর্মসংস্থানের দিনে ওদিকে গিয়েছে 47-এর আগে, 47-এর পরেও কিছুদিন গিয়েছে যখন বর্ডারে, কিন্তু এখন কাটাতার হওয়ার কারণে এখন আসলে রাষ্ট্রকেই এই সমাধান করতে হবে। পাসপোর্ট ভিসার বাইরে এক ধরনের পরিচয়পত্র সম্ভব সেখানে। সীমান্ত চৌকি আছে, সীমান্ত চৌকিগুলো এর ফ্যাসিলিট করতে পারে, 3 মাসের জন্য কাজের জন্য যেতে পারে মানুষ, বা এই মেয়েটা ওইদিকে বাপের বাড়ি যেতে পারে, ওই দিকের মানুষটা এইদিকে মাজারে আসতে পারে, মসজিদে আসতে পারে, বাজারে আসতে পারে। আমরা যখন ভাবি তখন ঢাকা দিল্লির বড় আকারের সমাধানগুলো নিয়ে ভাবি, কিন্তু সীমান্ত এলাকার মানুষের কথাগুলো আমাদের ভাবনায় থাকে। এইটা আমি বলবো ভারত প্রশ্নের সমাধানের ক্ষেত্রে এই সাধারণ মানুষের, সাধারণ সীমান্ত অর্থনীতির বিবেচনাটা। আমরা সীমান্ত হাট করেছি, একদম কৃত্রিম একটা ধারণা, অথচ ওইখানের ঐতিহাসিকভাবে যে হাটগুলো আছে সেগুলোই যাতায়াতের জন্য পরিচয়পত্রের ব্যবস্থাটার কথা আমরা ভাবি নাই। শেষ, আমি শেষ করে দিচ্ছি তাড়াতাড়ি। সেটা হলো আমরা যে গণ আন্দোলনের সুফল হিসাবে এইসব নিয়ে ভাবছি, সেটা তো গত 50 বছরে আমাদের ইতিহাসের এক অনন্য ঘটনা, 5ই আগস্ট ঘটেছে। এটা দার্শনিকভাবে যে কত শক্তিশালী একটা আন্দোলন, এটা সেটা আমরা কতটা বুঝেছি আমি জানি না, কিন্তু ভারতের বহু মানুষ বুঝেছে। আন্দোলনের শেষ দিকে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন শহরে দিনের পর দিন অনেক ছেলে মেয়ে লাগাতারভাবে বাংলাদেশের সমর্থনে দাঁড়িয়েছিল, মানববন্ধন করেছে, জনসভা করেছে, মিটিং করেছে, সাংস্কৃতিক প্রোগ্রাম করেছে। কিন্তু আমরা গত 3 মাসে, গত 100 দিনে তাদের কথা স্মরণ করার কিন্তু সময় পাইনি। আগামীতে পাবো কিনা আমরা জানি না। আমি বলতে চাচ্ছি, বাংলাদেশের গণতন্ত্রের সংগ্রামে, ভারতের গণতন্ত্রের সংগ্রামে মানুষের কিন্তু দৃঢ় সমর্থন আছে। তাদের সবাই যে রাস্তায় নেমেছিল তা নয়, কিন্তু উল্লেখযোগ্য অনেকে নেমেছিল। ফলে ভারতের হিন্দুত্ববাদী রাজনীতির বিরুদ্ধে সেখানকার মানুষের গণতান্ত্রিক সংগ্রাম আছে। তারা হয়তো বিজয়ী হতে পারেনি, কিন্তু তারা লড়াই কিন্তু বাদ দেয়নি। তারা বাংলাদেশের এই গণ অভ্যুত্থানের কি পরিমাণ সমর্থক আপনারা বুঝবেন। এই আন্দোলনের পরে পশ্চিমবঙ্গে একটা আন্দোলনের জন্ম হয়েছে, এবং পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীরা প্রায় বলে যে এটা তোমাদের প্রভাবে কিন্তু আমাদের এটা, তারা অস্বীকার করছে না। তারা বাংলাদেশের আন্দোলন কিন্তু ওন করছে, তারা এর শেয়ার নিতে চায়, এর শেয়ার ভোগ করতে চায়। ফলে আমাদের এখানে যখন একটা হোলসেল ভারত বিরোধী পপুলিজম আকারে যদি আমরা ভারত প্রশ্নটা মোকাবেলা করি, তাদের প্রতি কিন্তু একটু অন্যায় করা হয়, তাদের একটা বিব্রত অবস্থায় ঠেলে দেওয়া। বরং পুরো সাউথ এশিয়া জুড়ে গণতন্ত্রের সংগ্রামটা কিভাবে এগিয়ে নেওয়া যায়। ভারতের কিন্তু ওই গণতন্ত্রকামী মানুষরা চায় বাংলাদেশের পানিতে ন্যায্য হিসাব পাক বাংলাদেশ। তারাও ওইখানকার বাংলাদেশ বিষয়ে একটা ন্যায্য হিসাব পাক। তারা এখানে ট্রানজিট চায় বটে, কিন্তু তারা চায় বাংলাদেশ নেপালে ট্রানজিট পাক। কিন্তু আমরা তো বাংলাদেশ নেপালে ট্রানজিট পাক, এটা তো আমাদের শাসক শ্রেণী ভালো করে এখনো বলতে পারে নাই বুক ফুলি তার প্রয়োজনের কথা। সো এই যে আমি সংক্ষেপ করছি যে এই যে বিবিধ অবস্থা, আমাদের তো এই আন্দোলন আমাদের কিছু সাহস দিয়েছে, তাই তো আমরা আজকে অনেক কথা বলতে পারছি, অনেক ভিন্ন মত এক আসরে আমরা শুনতে পারছি। ফলে ভারত প্রশ্নেও
একটা যে ন্যায্য উইন উইন একটা সিচুয়েশন হতে পারে, উইন উইন একটা সমাধান হতে পারে, মানে টেবিলেই হতে পারে, এবং সেটা সাউথ এশিয়ার অন্যান্য দেশগুলোকে সাথে নিয়ে যে হওয়া সম্ভব, এই ভাবনাটা বিবেচনা করার জন্য আপনাদের কাছে নিবেদন করছি। ধন্যবাদ।